Good night or good evening everyone. আজকে সানডে, মূলত আমার শিডিউল যেটা থাকে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এইগুলো থাকে। তো জেনারেল সায়েন্সটা আমি এখানে করাবো না, কারণ যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, সুতরাং জেনারেল সায়েন্সটা আমি করাবো না, কিন্তু করাতে পারবো অ্যান্ড বেটার দেন দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। বাট আমি করাবো না, কারণ আমার একটু চাপ পড়ে যাবে এত ভিডিও বানাতে গেলে। তো মূলত এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, এই আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই সিরিজটা চলবে, এই 5টা সিরিজ চলবে। তাহলে তোমরা দেখবে সমস্ত পরীক্ষাতেই অন্তত মেনলি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেন্স এক্সামে যদি দেখি, সেখানে কিন্তু ইতিহাসে 50টা কোয়েশ্চেন প্লাস মেন্সে 100টা কোয়েশ্চেন, 150 মার্কসে প্রিপারেশন হবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিতে প্রিলিমসে 25 মার্কস এবং মেন্সে 200 মার্কসে প্রিপারেশন হবে। জিওগ্রাফিতে প্রিলিমসে 25 মার্কস এবং এখানে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকবে, প্রিলিমসে 25 মার্কস এবং মেন্সে 100 মার্কস। তো এতগুলো মার্কস কে একটা প্রিপারেশন হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে প্রিলিমসে 25 মার্কস থাকে এবং মেন্সে 30টা এরকম কোয়েশ্চেন থাকে। তো তাছাড়া অন্যান্য চাকরি পরীক্ষা যেমন হচ্ছে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে গ্রুপ ডি, বিভিন্ন ধরনের এসএসসি, গ্র্যাজুয়েট বা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু এই জেনারেল স্টাডিজের এই সেগমেন্টগুলো কিন্তু থেকে কোয়েশ্চেন আসে। সুতরাং আমি আর্ডেন্টলি তোমাদেরকে বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, তোমরা অনেক বেনিফিট পাবে। আমি বলবো যেটা অন্যান্য ইনস্টিটিউট আছে যেখানে মানে কপি পেস্ট করে বা ইয়ে করে পড়াশোনা হয়, সেখানে যে ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস বা যে ধরনের সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হয় এখানে হয়, সেটা কিন্তু একটা আলাদা ধরনের। সেখানে কিন্তু তুমি তালগোল পাকিয়ে যাবে। আর আমি এখানে কিন্তু একটা সিরিজ অনুযায়ী পড়বো, সিরিয়াল অনুযায়ী পড়বো। তো তোমাদের যেগুলো যেগুলো খুব রিকোয়ারমেন্ট হবে সেইগুলোই দেখবে মিলে যাবে আমার সাথে, কারণ যেহেতু আমি একজন অ্যাসপায়ারেন্ট এবং দীর্ঘদিন আমার এক্সপিরিয়েন্স আছে, প্রায় 6 ইয়ার্স মোর দ্যান। সুতরাং অ্যাসপায়ারেন্টস বা যারা কম্পিটিটর তাদের কথা মাথায় রেখেই আমার প্রিপারেশন অনুযায়ী আমি শিডিউলগুলো তৈরি করে রাখি। সুতরাং মানডে থেকে একদম ফ্রাইডে পর্যন্ত থাকবে জেনারেল স্টাডিজ, সেখানে হিস্ট্রি জিওগ্রাফি এটা থাকবে। আর স্যাটারডে থাকবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, আর সানডে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে। এইভাবে আমার প্রোগ্রামগুলো চলবে। তো তোমরা এই প্রোগ্রাম অনুযায়ী আমার ভিডিওগুলো দেখো। আমি মূলত রাত্রিবেলার দিকে ভিডিওগুলো আপলোড করে দেবো, তোমরা সকালে বা যখন সময় পাবে তোমরা দেখবে। এবং প্রয়োজনে আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা যেগুলো করবো মূলত যে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2024, এখানে আজকে আমরা বেশি গুলো করবো না। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এই সেগমেন্টে থাকবে অস্কার অ্যাওয়ার্ড, ইউএনডিপি জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, আর হিউম্যান জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স হবে, আমি এটা ঠিক করে দিচ্ছি, ইনইকুয়ালিটি ঠিকই আছে। আর হচ্ছে গিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, আর থাকছে কি ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ইভেন্ট। এখানে আমি আজকে ন্যাশনাল ইভেন্টটা করাবো না, ন্যাশনাল ইভেন্টটা আমি মুছে দিচ্ছি, ন্যাশনাল ইভেন্টটা আমি করাবো না, ন্যাশনাল ইভেন্টটা আমি মুছে দিচ্ছি, কারণ ভিডিওটা লেন্থ হয়ে যাবে। তো যাই হোক, আমরা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টের মধ্যে অস্কার অ্যাওয়ার্ডটা বলবো। রিসেন্টলি গত মাসেই অস্কার অ্যাওয়ার্ডটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেখানে আমরা দেখব যে এটা 96th অস্কার অ্যাওয়ার্ড, ঠিক আছে? এটা 96th অস্কার অ্যাওয়ার্ড। তোমরা কিন্তু এগুলো লিখে রাখবে, দেখবে ছোটো ছোটো করে লিখে রাখবে, দেখবে একটা নোটস হয়ে যাবে। 96th অস্কার অ্যাওয়ার্ড,
তাহলে অস্কার অ্যাওয়ার্ড 2024, এটা 96 অস্কার অ্যাওয়ার্ড, এবং এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? ডলবি থিয়েটারে হয়েছে। এবং ডলবি থিয়েটারটা হচ্ছে কোথায়? লস অ্যাঞ্জেলসে। এবং এটার অ্যাঙ্কারিং করেছে যিনি, তিনি হচ্ছে গিয়ে হোস্টিং করেছে যিনি, তিনি হচ্ছে জিমি কিমেল। ঠিক আছে, জিমি কিমেল এর তিনি হোস্টিং করেছে। আর এই অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম হিসাবে ওপেনহাইমারটা কে চুজ করা হয়েছে। বেস্ট ফিল্ম হিসেবে ওপেনহাইমার, তোমরা জানো এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে যে মানে অ্যাটম বোম যিনি তৈরি করেছিলেন, ওপেনহাইমার। ঠিক আছে, সেই ওয়ার্ল্ড যে হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোম বাস্ট হয়েছিল, তো এই ওপেনহাইমার কিন্তু এই বোমটা তৈরি হয়েছিল। ওপেনহাইমারের ক্যারেক্টার নিয়েই কিন্তু এই সিনেমাটা তৈরি হয়েছে। সিনেমাটা দেখবে, খুবই ভালো সিনেমা। এবং এবং ভারতের ইন্ডিয়ান যে মালায়ালাম ফিল্মস আছে, এভরিওয়ান ইজ এ হিরো, এবং এটা হচ্ছে কেরালার একটা ফ্ল্যাট, যে কেরালা ফ্ল্যাটকে নিয়ে এই সিনেমাটা হয়েছে। এভরিওয়ান ইজ এ হিরো, এটা 2018। ঠিক আছে, এভরিওয়ান ইজ এ হিরো 2018, এটা 2018 সালে কেরালার যে ফ্ল্যাট, সে ফ্ল্যাটের উপরে এই ফিল্মটা হয়েছে। তো 2023 সালে এটা কী হয়েছে, এটা 2024-এর অস্কারে নমিনেট হয়েছিল, কিন্তু এটা শেষ পর্যন্ত অ্যাওয়ার্ড পায়নি। এবার চলে আসবো আমরা অস্কারের কিন্তু অনেক মানে আছে, আমরা সেগুলো পড়বো না। আমরা মূলত কোনগুলো পড়বো? বেস্ট পিকচার হিসাবে ওপেনহাইমার। আর বেস্ট এর ডাইরেক্টর কী হয়েছে? বেস্ট ডাইরেক্টর হয়েছে কে? ক্রিস্টোফার নোলান। এটা মনে রাখবে, ক্রিস্টোফার নোলান, তিনি ওপেনহাইমারের ডাইরেক্টর, এবং বেস্ট পিকচার পেয়েছে ওপেনহাইমার, এর ডাইরেক্টরকে ক্রিস্টোফার নোলান। আর চলে যাব কি বেস্ট অ্যাক্টর মানে নায়ককে? সিলিয়ান মুরফি নি বেস্ট অ্যাক্টর ওপেনহাইমারে। বেস্ট অ্যাক্ট্রেস বা নায়িকা এমা স্টোন হচ্ছে বেস্ট অ্যাক্টর। পোর থিংসে তিনি অভিনয় করেছিলেন, এবং পোর থিংসের ক্ষেত্রে রেসপেক্টে তিনি কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস বা বেস্ট নায়িকা হয়েছে। ঠিক আছে, নায়িকা। আর হচ্ছে বেস্ট অ্যাক্টর হচ্ছে কি নায়ক। এবার চলে আসবো কি সাপোর্টিং অ্যাক্টর, এবং এটা হচ্ছে কি লিডিং অ্যাক্টর। আমরা যদি কোয়েশ্চেন আসে লিডিং অ্যাক্টর হলো কিন্তু বেস্ট অ্যাক্টর অ্যান্ড বেস্ট অ্যাক্ট্রেস হবে। আর সাপোর্টিং অ্যাক্টর হচ্ছে কি কিন্তু আলাদা, অর্থাৎ যে প্রত্যেকটা সিনেমায় থাকে না খলনায়ক, সেই খলনায়িকা, এরা হচ্ছে কি সাপোর্টিং অ্যাক্টর। তো সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কাজ করেছে কি বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস দ্য ভাইন জয় রান্ডলফ দ্য ভাইন জয় রান্ডলফ, ইনি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস। দ্য ভাইন জয় রান্ডলফ, দ্য হোল্ডোভার্স যে ফিল্ম, দ্য হোল্ডোভার্স ফিল্মের ক্ষেত্রে তিনি অভিনয় করেছেন। দ্য হোল্ডোভার্স ফিল্মসে তিনি অভিনয় করেছেন, এবং তিনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। আর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস নায়িকা, আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর বা নায়ক কে হয়েছে? রবার্ট ডনি জুনিয়র। ঠিক আছে, ইনি ওপেনহাইমারে অভিনয় করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে ওপেনহাইমার থেকে বেস্ট অ্যাক্টর অ্যান্ড বেস্ট লিডিং অ্যাক্টর পেয়েছে, আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট লিডিং অ্যাক্টর পেয়েছে, আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে। দ্য বেস্ট লিডিং অ্যাক্টর ওপেনহাইমার থেকে পেয়েছে কি সিলিয়ান মরফি, আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে কি রবার্ট ডনি জুনিয়র। ঠিক আছে, আর বেস্ট অ্যাক্ট্রেস সেটা কিন্তু এমা স্টোন পেয়েছে পোর থিংস থেকে, এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পেয়েছে কি দ্য ভাইন জয় রান্ডলফ, দ্য হোল্ডোভার্স থেকে পেয়েছে। এটা হয়ে গেল, তাহলে অস্কার অ্যাওয়ার্ডটা হয়ে গেল। আমাদের অস্কার অ্যাওয়ার্ডে শুধু এই কটাই মনে রাখতে হবে। চলে আসবো কি
জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। তা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের সঙ্গে সঙ্গে এটা রিলিজ হয়, ঠিক আছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম রিলিজ করে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। তো জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022-এর ক্ষেত্রে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কত? 108। মনে রাখবে 2022-এ জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার কত র্যাঙ্ক করেছে? 108 আউট অফ 193 কান্ট্রিজ। উইথ স্কোর কত করেছে? 0.437 স্কোর। সবটা মনে রাখতে হবে, 0.347 স্কোর। এবং আমরা দেখব যে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সের যে কতগুলো মেজার ডাইমেনশন থাকে। ডাইমেনশন কী কী ডাইমেনশন থাকে? রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ হেলথের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ, এম্পাওয়ারমেন্ট আর লেবার মার্কেট অপরচুনিটি পার্টিসিপেশন। কী কী থাকে? রিপ্রোডাক্টিভ হেলথ, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লেবার মার্কেট পার্টিসিপেশন। এই যে তিনটে ডাইমেনশন কিন্তু মেজার করে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সটা রিলিজ করা হয়। এবার চলে আসবো কি, টপ র্যাঙ্ক করেছে কে? ডেনমার্ক। সেকেন্ড র্যাঙ্ক করেছে কে? নরওয়ে। থার্ড সুইজারল্যান্ড। তাহলে প্রথম 1, 2, 3 কে পেয়েছেন? ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড। তো আমরা দেখব যে এসকালেট করেছে, অর্থাৎ 2021 সালে যে র্যাঙ্কটা ছিল মানে ডাউন হয়ে গেছে, ঠিক আছে, ডাউন হয়ে গেছে। 2021 সালে যে র্যাঙ্কটা ছিল 122, সেক্ষেত্রে এটা এসকালেট করেছে, অর্থাৎ মানে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ মানে র্যাঙ্ক বেড়ে গেছে। ইন্ডিয়ার র্যাঙ্ক বেড়েছে, অর্থাৎ আগে যে 122 র্যাঙ্ক ছিল 21 সালে, সেটা স্লিপ করেছে কতগুলো? 14th নাম্বারে স্লিপ করে 108-এ চলে গেছে, অর্থাৎ এখনও 100-এর মধ্যে পৌঁছতে পারিনি, 108-এ চলে গেছে এবং উইথ স্কোর 0.347 0.437। 2018-তে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল কত? 127, আর ভ্যালু ছিল কত? 0.501। এবার চলে আসবো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে ইউনাইটেড নেশন, এটাও কিন্তু ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামসে রিলিজ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2022-এর ইন্ডিয়ার র্যাঙ্ক কত করেছে? 134 আউট অফ 193, 193 কান্ট্রিজ। এবং ভ্যালু কত করেছে? উইথ স্কোর বা ভ্যালু 0.644 এর ভ্যালু হয়েছে। এবার আমরা একটু নেইবারিং কান্ট্রিগুলোর সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কতগুলো ডাইমেনশন আছে, তো সেই ডাইমেনশনগুলো হচ্ছে গিয়ে কি, তো এখানে মেনশন করা নেই। আছে। তো কান্ট্রিজ বেসড ইম্প্রুভমেন্ট রিফ্লেক্টস দ্য অ্যাডভান্সমেন্টস অফ লাইফ এক্সপেক্টেন্সি। এক হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন অ্যান্ড গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, ঠিক আছে। তো পার ক্যাপিটাতে অর্থাৎ মাথা পিছু গ্রোস জিএনপি কত সেইটা। তাহলে এখানেও কিন্তু তিনটে ডাইমেনশন আছে, কি? লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন আর গ্রোস ন্যাশনাল ইনকাম, জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, পার হেড, ঠিক আছে। এই তিনটে কিন্তু ডাইমেনশন আছে। এবং আমরা দেখে নেব যে নেইবারিং কান্ট্রিতে কী কার কত র্যাঙ্ক আছে। আমাদের নেইবারিং কান্ট্রি চায়না 75-এ আছে, তারপরে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা 78, মালদ্বীপস আছে 87th র্যাঙ্কে আছে, ভুটান 125, বাংলাদেশ 129। অর্থাৎ নেইবারিং কান্ট্রি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, যার কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস চলছে। শ্রীলঙ্কাতেও আমরা দেখেছি কীভাবে ইকোনমিক ক্রাইসিস হয়ে গেল, এবং দেখব যে বাংলাদেশেও কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস আছে, ইনফ্লেশন ওখানে হাই রেট চলে এবং শ্রীলঙ্কাতেও চলে। তো সুতরাং এদিক থেকে এই রেসপেক্টিভে ইন্ডিয়া ইকোনমিকের দিক থেকে অনেকটা 5th লার্জেস্ট ইকোনমি হলে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টে কিন্তু অতটা অগ্রগতি হয়নি যতটা নেইবারিং কান্ট্রিগুলোতে এগিয়ে গেছে। তো ইন্ডিয়া কিন্তু এখনও পিছিয়ে আছে, 134 র্যাঙ্ক মানে এখনও অনেক পিছিয়ে আছে। বাংলাদেশে থেকে তো
মানে 5 র্যাঙ্ক পিছিয়ে আছে, এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে তো বলা যাবে না, ডাবল হয়ে গেছে। হ্যাঁ, তো তাহলে আমাদের কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু অতটা গ্রো করছে না। কারণ এর আগে যেটা আমরা দেখেছি 21-এর যে র্যাঙ্ক ছিল তাই 131 মতো এরকম র্যাঙ্ক ছিল আগে। তো যাই হোক, হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কটা কিন্তু পিছিয়ে পড়ছে। তো অর্থনৈতিক বিকাশ হলো কিন্তু মানুষের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স এটা কে রিলিজ করে? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স কে রিলিজ করে? ইউনাইটেড নেশনস, ঠিক আছে। এটা কি ইউনাইটেড নেশনস কন্ডাক্ট করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, দ্য র্যাঙ্কস কান্ট্রিজ বেসড অন ফ্যাক্টর লাইক দ্য, এরও কতগুলো ডাইমেনশন আছে, লাইফ স্যাটিসফ্যাকশন, জিডিপি পার ক্যাপিটা, সোশ্যাল সাপোর্ট, হেলথি লাইফ এক্সপেক্টেন্সি, ফ্রিডম, জেনারোসিটি অ্যান্ড কারাপশান। তাহলে কী কী আছে ইন্ডেক্স এখানে দেখবো আমরা। লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশন 1, 2 পড়ে যাবে জিডিপি পার ক্যাপিটা, তারপরে ধরো সোশ্যাল সাপোর্ট, হেলথি লাইফ এক্সপেক্টেন্সি, ফ্রিডম, জেনারোসিটি, আর কি হচ্ছে কি কারাপশান। তাহলে এই যে এই ডাইমেনশনগুলো 1, 2, 3, 4, 5, 6, 7টা ডাইমেনশন আছে। কতগুলো ডাইমেনশন আছে? 7টা ডাইমেনশন আছে গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সের ক্ষেত্রে, এবং এটা ইউনাইটেড নেশনসের রিলিজ করে। তো এখানে আমরা নোটেবল চেঞ্জটা দেখব। ইউপিএসসি এক্সামে যখন কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্ট থেকে কোশ্চেন আসে কিন্তু এই সেগমেন্টগুলো কিন্তু দেয়। হ্যাঁ, দিয়ে দেবে which of the following is not correct, বা কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এরকম দিয়ে 2-3টে স্টেটমেন্ট দিয়ে দেবে, তারপর কোড দিয়ে দেবে কোনগুলো কারেক্ট কোনগুলো কারেক্ট নয়। কিন্তু এই যে হ্যাপিনেস ইন্ডেক্সে কিন্তু একটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ইউনাইটেড স্টেট এবং জার্মানি, এই দুটো কান্ট্রি যে আগে 1 থেকে 20-র মধ্যে ছিল, স্ট্যান্ড করতো, 1 থেকে 20-র মধ্যে স্ট্যান্ড করতো, সেটা কিন্তু 23 এবং 24-এ চলে এসছে, অর্থাৎ 20-র নিচে র্যাঙ্ক করছে। আবার অন্যদিকে কোস্টারিকা এবং কুয়েত, এই দুটো কান্ট্রি কী করেছে? 1 থেকে 20-র মধ্যে চলে গেছে, টপ র্যাঙ্কে চলে গেছে, যারা 20-র নিচে ছিল। সেক্ষেত্রে এদের পজিশন হয়েছে 12 এবং 13, কোস্টারিকা 12 এবং কুয়েত হচ্ছে 13। দ্য রিপোর্ট নোটেড দ্যাট হ্যাপিয়েস্ট কান্ট্রিজ নো লঙ্গার ইনক্লুড অ্যানি অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কান্ট্রিজ। তাহলে নো লঙ্গার ইনক্লুড অ্যানি অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কান্ট্রিজ, তাহলে যে লার্জেস্ট কান্ট্রি আছে ওয়ার্ল্ডে, সেই লার্জেস্ট কান্ট্রিতে কিন্তু হ্যাপিয়েস্ট ইন্ডেক্সে কিন্তু হ্যাপিয়েস্ট নয়। ফিনল্যান্ড দেখো, একটা ছোট দেশ, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, এগুলো একটা ছোট দেশ, কিন্তু অতটা লার্জ কান্ট্রি নয়। সুতরাং এই কিন্তু না হওয়া সত্ত্বেও এরা কিন্তু হ্যাপিয়েস্ট, ঠিক আছে। এবং এদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু এরা অনেকটা পিছিয়ে, অনেকটা পিছিয়ে। সুতরাং যে আমাদের ইন্ডিয়া দেখো 5th লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে, চায়না 1st লার্জেস্ট ইকোনমি, কিন্তু এদের হ্যাপিয়েস্ট নেই, নট হ্যাপিয়েস্ট, ঠিক আছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কি, একটা স্যাটিসফ্যাকশন আছে কি 126 র্যাঙ্ক করেছে, অর্থাৎ 126 হ্যাপিয়েস্ট ইন্ডেক্স ইন দ্য সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ইয়ারও কিন্তু 126 ছিল, এবছরও কিন্তু 126, ঠিক আছে, 126।
At the bottom of the Afghanistan, who has been plagued by humanitarian crisis since the Taliban emerged controls in 2020. ওটা প্লাগড করা হয়েছে আফগানিস্তানকে, ঠিক আছে। আফগানিস্তানের যে হ্যাপি ইন্ডেক্সে সেটা ক্যালকুলেট করা হয়নি, তা প্লাগড করা হয়েছে, প্লাগ করে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে কি আমরা চলে আসবো কি ম্যারিটাল কতগুলো ফ্যাক্টর আছে যার ফলে ম্যারিটাল স্ট্যাটাস, সোশ্যাল এনগেজমেন্ট, ফিজিক্যাল হেলথ অলসো ইনফ্লুয়েন্স দ্য লাইফ স্যাটিসফ্যাকশন অ্যামং দ্য ওল্ডার ইন্ডিয়ানস। তারা যে লাইফ স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো কাজ করে একটা লাইফ স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে, যে ম্যারিটাল স্ট্যাটাস, যে যার ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড সে হ্যাপিয়েস্ট, আবার দেখা যাচ্ছে কি হ্যাপিয়েস্ট নয়। আবার যে বিবাহ যে ম্যারিটাল স্ট্যাটাস কি ম্যারিড, আবার তাদের মধ্যে কিন্তু হ্যাপিয়েস্ট নেই, ঠিক আছে। সোশ্যাল এনগেজমেন্ট, মানুষ কিন্তু অনেকে কিন্তু সোশ্যাল এনগেজমেন্ট থেকে দূরে থাকে, সোশ্যাল এনগেজমেন্ট হতে চায় না। মানুষ কি একা একা থাকতে বেশি পছন্দ করছে এখন, কারণ কি বেশি মানুষের সঙ্গে মিশলে কিন্তু তার উইকনেস হয়তো লিক হতে পারে বা সমস্যা হতে পারে, বা তার নানান ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে খেলে, যার ফলে সেই মানুষের সঙ্গে অতটা ইজিলি অ্যাসোসিয়েট হতে পারে না। এই সোশ্যাল এনগেজমেন্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ফিজিক্যাল হেলথ, মানুষের এই যে আমরা কোভিড-19 পর দেখব মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আরও বেশি করে দেখা দিয়েছে। দুই হচ্ছে গিয়ে খাবারের গুণগত মানের নিম্নমান এবং বেরোজগারি, এই সমস্ত কিছু দিক থেকে যে আমরা নিম্নমানের খাবার খাচ্ছি, পুষ্টিকর খাবার থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। যাদের ফল কেনার ক্ষমতা নেই, প্রত্যেক দিন অন্তত প্রতিদিন কিছু না কিছু ফল খাওয়া দরকার, যাতে ফলে আমাদের মিনারেলস বা ভিটামিনসগুলো পায়। যে মানুষ কিন্তু রোজগার না থাকলে ফল কোথা থেকে কিনবে। এখন একটা কলার দাম 5 টাকা, কোনো সময় একটা কলার দাম 10 টাকায় বিক্রি হয়, ঠিক আছে। তাহলে পাকা কলা, তাহলে এই যে ফিজিক্যাল হেলথ কিন্তু মানুষের কিন্তু আস্তে আস্তে কমছে, বিভিন্ন ধরনের রোগ মানুষের মধ্যে বাসা বাঁধছে। স্যাটিসফ্যাকশনস উইথ দ্য লিভিং অ্যারেঞ্জমেন্ট, এই যে ফ্যাক্টরগুলো আছে, যেমন হচ্ছে রিফ্লেক্টিং দ্য স্ট্রং ডিজায়ার অ্যামাং দ্য ওল্ডার ইন্ডিয়ানস টু এজ ইন প্লেস অ্যান্ড মেনটেন দ্য অটোনমি অ্যান্ড সোশ্যাল বন্ড। এই যে বিভিন্ন ধরনের স্যাটিসফ্যাকশনগুলো কাজ করে। হ্যাপিয়েস্ট ট্রেন্ড, দেখো দ্য হ্যাপিয়েস্ট ডিক্লাইন ইন হ্যাপিনেস সিন্স 2006 থেকে 2010 ওয়াজ অবজার্ভ দ্য আফগানিস্তান, লেবানন অ্যান্ড জর্ডন। দ্য হ্যাপিয়েস্ট ডিক্লাইন, তো আফগানিস্তান কিন্তু হ্যাপিয়েস্টটা ডিক্লাইন হয়েছে, লেবানন এবং জর্ডন। তো এই যে কোশ্চেনগুলো কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ইউপিএসসি বা বিসিএস বা ডাব্লিউবিসিএস ফিলিংসের ক্ষেত্রে যদি কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টটা যদি ডিফিকাল্ট করে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো দেখতে হবে ভালো করে, যে দ্য সারফেস ডিক্লাইন ইন হ্যাপিনেস সিন্স 2006 to 2010 ওয়াজ অবজার্ভ ইন আফগানিস্তান, লেবানন অ্যান্ড জর্ডন। এটা লিখতে হবে। দ্য বিগেস্ট ইনক্রিজ ইন হ্যাপিনেস ওয়ার রিপোর্টেড ইন দ্য ইস্টার্ন ইউরোপ কান্ট্রিজগুলোতে কিন্তু বিগেস্ট ইনক্রিজ হয়েছে হ্যাপিয়েস্টের ক্ষেত্রে, যেমন সার্বিয়া, বুলগেরিয়া, ল্যাটভিয়া, ঠিক আছে। এইগুলো ইস্টার্ন ইউরোপের ক্ষেত্রে কিন্তু বিগেস্ট ইনক্রিজ হয়েছে সেই সমস্ত ইস্টার্ন ইউরোপের কান্ট্রিজগুলো, সার্বিয়া, বুলগেরিয়া অ্যান্ড ল্যাটভিয়া। তারপরে হ্যাপিনেস ইন ইকুয়ালিটি, হ্যাপিনেসের আবার ইনক্রিজ ইন এভরি রিজিয়ন্স এক্সপেক্ট ইউরোপ, which the report described a worrying trend. তো হ্যাপিয়েস্ট ইনইকুয়ালিটি ইনক্রিজ ইন এভরি রিজন এক্সেপ্ট ইউরোপের ক্ষেত্রে ইউরোপ ছাড়া অন্যান্য মহাদেশে কিন্তু কন্টিনেন্টে কিন্তু হ্যাপিয়েস্টের একটা ইনইকুয়ালিটি তৈরি হয়েছে, ইনইকুয়ালিটিটা ইনক্রিজ হয়েছে। তাহলে ইউরোপে কিন্তু হ্যাপিয়েস্টের ক্ষেত্রে ইনইকুয়ালিটি ইনক্রিজ হয়নি, কিন্তু অন্যান্য কন্টিনেন্টে কিন্তু ইনক্রিজ হয়েছে। তো এই যে পয়েন্টগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে, এইগুলো ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসবো ইন্টারন্যাশনাল সেগমেন্টে। তো ইন্টারন্যাশনাল বেশি কিছু অতটা মানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নেই, তবে যেগুলো আছে সেগুলো আমি বলবো। যে
তো ফ্রান্সের একটা আছে যে ফ্রান্স হচ্ছে মানে ফার্স্ট নেশন গ্লোবালি, মানে ওয়ার্ল্ডের ফার্স্ট নেশন যিনি অ্যাব্রোশনকে কী করেছে, রাইট টু অ্যাব্রোশন, যে ground move, the France has made history by becoming the first nation globally to anchor the right to abortion with its constitution। অর্থাৎ ফ্রান্সের যে সংবিধান, সেই সংবিধানে একটা রাইট দেওয়া হয়েছে, অ্যাব্রেশন করার রাইট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গিয়ে মানে এই ওয়ার্ল্ডের ফ্রান্সই হচ্ছে কান্ট্রি যেখানে কিন্তু অ্যাব্রেশন করার জন্য একটা রাইট দেওয়া হয়েছে, এবং সেটা কনস্টিটিউশনের মাধ্যমে। আমাদের দেশে কিন্তু অ্যাব্রেশন কিন্তু এখনও কিন্তু অ্যাব্রেশন করা কিন্তু বিশেষ মেডিকেল পারপাস ছাড়া কিন্তু অ্যাব্রেশন প্রহিবিটেড আছে, বিভিন্ন কান্ট্রিতে প্রহিবিটেড আছে, অ্যাব্রেশন করা যায় না। বিশেষ যদি কোনো মানে হেলথ ইস্যু থাকে, ডিফিকাল্ট হেলথ ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাব্রেশন করা যায়, এবং সেগুলো কিন্তু মেডিকেল প্রসেস আছে অনেক। কিন্তু ফ্রান্স হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রি যেটা কনস্টিটিউশনের মাধ্যমে অ্যাব্রেশনের রাইট দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট, হাঙ্গেরি পার্লামেন্ট রিসেন্টলি কী করেছে, হাঙ্গেরি পার্লামেন্টে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, নিউ প্রেসিডেন্ট, সেকে তেমাস সুলিয়ক, তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তামাস সুলিয়ক হাঙ্গেরির প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। নেক্সট হচ্ছে 32 মেম্বার অফ ন্যাটো। তো ন্যাটো কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1999 সালে আমরা জানি ন্যাটো এস্টাবলিশড হয়েছিল। এবং সুইডেন হচ্ছে গিয়ে ফার্স্ট কান্ট্রি, ঠিক আছে, ফার্স্ট কান্ট্রি। সুইডেন হচ্ছে গিয়ে 32 মেম্বার স্টেট অফ দ্য ন্যাটো, 32 মেম্বার স্টেট অফ দ্য ন্যাটো, ঠিক আছে। ন্যাটোর হচ্ছে গিয়ে 32 মেম্বার স্টেট। নেক্সট হচ্ছে গিয়ে পানামা হ্যাজ অফিসিয়ালি বিকাম দ্য 97th মেম্বার অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স। তো ইন্টারন্যাশনাল ISA আমরা জানি, এবং ফ্রান্স অ্যান্ড ইন্ডিয়া এর কোলাবোরেশনে 2015 সালে এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স তৈরি হয়েছে, এবং দিল্লিতে এর হেডকোয়ার্টার আছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের হেডকোয়ার্টার আছে আমরা জানি। তো হয়ে গেল এটা। বর্তমানে কিন্তু ফ্রান্স এবং ইন্ডিয়া মানে জয়েন্টলি প্রেসিডেন্টশিপ আছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সে এই বছরে। তো পানামা 97th মেম্বার হিসাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সে যোগদান করেছে। নেক্সট আমরা চলে যাব আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছেন, এবং তিনি 14th প্রেসিডেন্ট। আসিফ আলী জারদারি পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। আচ্ছা, ম্যালেরিয়া ক্রাইসিস। আফ্রিকাতে কিন্তু ম্যালেরিয়া ক্রাইসিসটা বাড়ছে, এবং 94% ম্যালেরিয়া অ্যাকাউন্টিং হচ্ছে, এবং ডেথ হচ্ছে 95%। এবং এটা হচ্ছে গিয়ে 2022 সালের রিপোর্ট, যে 94% অ্যাকাউন্টিং হচ্ছে ম্যালেরিয়া, এবং 94% অ্যাকাউন্টিং হচ্ছে ম্যালেরিয়া কেস, এবং 95% তার ডেথ হচ্ছে। সুতরাং ম্যালেরিয়া নিয়ে একটা বিশাল একটা কনসার্নস, একটা স্থানে একটা কনসার্নস, একটা বার্নিং পয়েন্ট আফ্রিকা নেশন এবং আফ্রিকার 11টা নেশনের সমস্ত 11 নেশনসকে একটা কনভেন্ট করা হয়েছে, এবং সেখানে ম্যালেরিয়া ক্রাইসিস নিয়ে আফ্রিকাকে যে এসকালেটিং ম্যালেরিয়া ক্রাইসিস যেভাবে উত্থিত হচ্ছে বা ইমার্জিং হচ্ছে, সেটা নিয়ে একটা ডিসকাস করা হচ্ছে। এবং সেটা এই কনভেন্টটা হচ্ছে কোথায়? ক্যামেরুনে হয়েছে। এবার 11th আফ্রিকান নেশনস এবং গ্লোবাল ম্যালেরিয়া পার্টনার্স যারা আছে তাদেরকে অ্যান্ড স্টেক হোল্ডার আছে নিয়ে তাদের কনভেন্ট করা হয়েছে এই ম্যালেরিয়া ব্যাপারে, ঠিক আছে। তো আফ্রিকাতে ম্যালেরিয়া ক্রাইসিসটা বাড়ছে। নেক্সট হচ্ছে সিকিউরিটি বেল্ট 2024
এটা হচ্ছে গিয়ে মেরিটাইম এক্সারসাইজ, সিকিউরিটি বেল্ট 2024 মেরিটাইম এক্সারসাইজ। এই এক্সারসাইজটা কোন কোন কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে? চায়না, ইরান এবং রাশিয়া, এই তিনটে কান্ট্রির মধ্যে এই এক্সারসাইজটা হচ্ছে, এবং এটা এক্সারসাইজ হচ্ছে নিয়ার দ্য গালফ অফ ওমান। ওমান উপসাগরে এই এক্সারসাইজটা হয়, ওমান উপসাগরে এই এক্সারসাইজটা হয়, এবং এই এক্সারসাইজটা হচ্ছে সিকিউরিটি বেল্ট 2024, চায়না, ইরান এবং রাশিয়া। নেক্সট আমি চলে আসবো মোহাম্মদ, প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে প্যালেস্তাইনের নিউ প্রাইম মিনিস্টার হয়েছেন কে? মোহাম্মদ মুস্তাফা। প্যালেস্তাইনের নিউ প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হয়েছেন মোহাম্মদ মুস্তাফা। প্যালেস্তাইন অথরিটি হ্যাজ অ্যাপয়েন্টেড মোহাম্মদ আব্বাস দ্য প্রেসিডেন্ট। Mohammad Abbas, the president of Palestine's authority, has appointed the Mohammad Mustafa as the new prime minister. নেক্সট আমরা চলে আসবো কি, রাশিয়াতে যে ইলেকশন হয়ে গেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইনি কিন্তু হয় মানে বারবারই হয়, এবং তিনি 76.1% ভোটে কিন্তু ইলেকশনে জিতেছেন। নেক্সট আমি চলে আসবো কি, সাইমন হ্যারিস এ প্রমিনেন্ট ফিগার ইন দ্য আইরিশ পলিটিক্স। তো আমরা আইরিশে দেখলাম, আয়ারল্যান্ডে যিনি প্রেসিডেন্ট ছিলেন, আয়ারল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ছিলেন লিও ভারদারকা, ইনি ইন্ডিয়ান অরিজিন। লিও ভারদারকা ছিলেন ইন্ডিয়ান অরিজিন, কিন্তু লিও ভারদারকা রিসেন্টলি তিনি স্টেপ ডাউন করেছেন, এবং সাইমন হ্যারিস তিনি হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন, এবং তিনি ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার ইন দ্য আয়ারল্যান্ডের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, এবং তার বয়স হচ্ছে গিয়ে 37 বছর। নেক্সট আমরা চলে আসবো কি, আর কিছু ইম্পর্টেন্ট নেই। নেক্সট, ফ্লোরিডা গভর্নর রন ডি স্যান্টিস, যে ফ্লোরিডা গভর্নর আছে রন ডি স্যান্টিস, হ্যাজ সাইন্স এ বিল দ্যাট প্রহিবিট দ্য মাইনর আন্ডার দ্য 14 ফ্রম হ্যাভিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অর্থাৎ যে ফ্লোরিডার যে গভর্নর, যিনি রন ডি স্যান্টিস, তিনি কিন্তু একটা প্রহিবিশন নিয়ে এসেছেন, ঠিক আছে, একটা বিল পাস করেছেন, বিলে সাইন করেছেন, যে ফ্লোরিডা একটা বিল পাস হয়েছে, সেই বিলে সাইন করেছেন অলরেডি, যে সেখানে 14 বছরে আন্ডার দ্য 14 ইয়ার্স, অর্থাৎ 14 বছরের মধ্যে যারা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট করতে পারেন, যেমন টিকটক, ঠিক আছে, টিকটক, মিটা বা ফেসবুকটা আগে আমরা ফেসবুক জানতাম, এখন এটাকে মিটা বলা হয়। মিটা টিকটক, এগুলোতে কিন্তু তারা অ্যাকাউন্ট করতে পারবেন, এবং 14 বছরের পর এবং 14-15 বছরে যারা আছে মানে তারা কিন্তু প্যারেন্টসের অনুমতি নিয়ে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত মিটা, টিকটকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবে। তো এই কটা হলো ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। তত ইম্পর্টেন্ট কিছু নেই ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যে প্যালেস্তাইনের প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে, বর্তমান আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টারকে, ঠিক আছে, আসিফ আলী জারদারি কততম প্রেসিডেন্ট হয়েছেন পাকিস্তানে, আর হচ্ছে গিয়ে ভ্লাদিমির পুতিন তিনি কততম প্রেসিডেন্ট, ওকে, তিনি কত বছর ক্ষমতায় আছেন, 24 years, অর্থাৎ 6 years, হি টেনার টু এ টোটাল 6 years, নাও এক্সটেন্ডিং 26, তাহলে 5 বছর আগে ছিলেন, আবার 5টা টেনার কিন্তু আগে ছিল, আবার কিন্তু তার টেনার কিন্তু বেড়ে গেল, ঠিক আছে, তার টেনার কিন্তু বেড়ে গেল, অর্থাৎ 24 years ইন পাওয়ার। কত বছর হচ্ছে? এবার আমরা চলে আসবো আর কি আছে, যে 32 মেম্বার হচ্ছে ন্যাটো, কে হচ্ছে সুইডেন, এবং পানামা হচ্ছে গিয়ে 97 মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স। ফ্রান্স হচ্ছে গ্লোবালি ফার্স্ট কান্ট্রি যেখানে কনস্টিটিউশনের মাধ্যমে অ্যাব্রেশন রাইট দেওয়া হয়েছে, এবং এইগুলো
ঠিক আছে, এই কটা ইম্পর্টেন্ট আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। নেক্সট সানডেতে আমরা ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ব, সঙ্গে স্টেট কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ব, আর নিউ অ্যাপয়েন্টমেন্ট পড়ব। এই তিনটে সেগমেন্ট পড়ব, ঠিক আছে। নেক্সট দিনকে আমরা পড়ব কি নেক্সট দিনকে পড়ব ন্যাশনাল ইভেন্ট। নেক্সট দিন ন্যাশনাল ইভেন্ট হবে, আর হবে নেক্সট সানডে যেটা হবে স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স হবে। 2 হবে, 3-এ চলে আসবো আমরা নিউ অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এই তিনটে সেগমেন্ট পড়ব, তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা এইটুকু। গুড নাইট।